তো কাহিনীর চালুতেই আমরা দেখতে পাই তামিলনাড়ুর চেন্নাই শহরে হঠাৎ করে একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কোনো কারণ ছাড়াই শহরের প্রত্যেকটা মোবাইল ফোন আকাশে উড়ে যেতে থাকে। একটি মোবাইল দোকানে কাস্টমার ফোন কিনছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই দোকানের সমস্ত ফোন কাঁচ ভেঙে আকাশে উড়ে চলে যায়। শুধু দোকানই নয়, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেক মানুষের হাতের মোবাইল যেন কোনো অদৃশ্য শক্তির টানে উড়ে যেতে থাকে। পরিস্থিতি এমন হয়ে যায় যে পুরো চেন্নাই শহরে কোনো মানুষের কাছে একটা সেল ফোনও বেঁচে থাকে না। এরপর আমরা এই সিনেমার মেন ক্যারেক্টার ডক্টর বশীকরণকে দেখতে পাই, যার ক্যারেক্টার প্লে করেছে আমাদের থালাইভার রজনীকান্ত। তিনি এমন একজন বিজ্ঞানী যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে একেবারে মানুষের মতো রোবট তৈরি করেছেন, যার নাম নীলা। সি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। অ্যান্ড ঠিক তখনই ডক্টর বশীকরণ তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই তার ফোনটিও অন্য প্রত্যেকের মতো আকাশে উড়ে চলে যায়। এইদিকে শহরের প্রত্যেকটা মানুষ থানায় এসে ভিড় করে, কারণ তাদের কাছে মোবাইল ফোন নাকি তাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। সেলফোন ছাড়া যেন এক মুহূর্তও চলা অসম্ভব। তো পরের দিন এই ভয়ঙ্কর রহস্যময়ী ঘটনা তদন্ত করার জন্য একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়, যেখানে প্রেজেন্ট ছিলেন আমাদের মিনিস্টার, পুলিশ কমিশনার, বড় বড় সায়েন্টিস্ট। তারা আলোচনা করেছিল যে এটা কি সত্যি কোনো এলিয়েনের কাজ নাকি কোনো বিজ্ঞানীর ভয়ঙ্কর ষড়যন্ত্র। আর এই মিটিং এ আমরা ধীরেন্দ্র নামের একজন তরুণ বিজ্ঞানীকে দেখতে পাই, যে কিনা শুরু থেকেই বারবার সন্দেহ করেছিল যে এই ঘটনার পেছনে হয়তো ডক্টর বশীকরণের হাত থাকতে পারে। কিন্তু ডক্টর বশীকরণ জানায় যে সমস্ত মোবাইল ফোন চেন্নাই শহরের প্রায় 200 কিলোমিটারের মধ্যেই আকাশের কোনো একটি স্থানে আটকে রয়েছে। মিনওয়াইল এই শহরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে যা মানুষের কল্পনার বাইরে। আর গাইস, তোমরা যদি এতক্ষণ বুঝে গিয়ে থাকো যে আমি কোন মুভির এক্সপ্লেনেশন করছি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি দেখতে চাই তোমাদের গেসিং পাওয়ার কতটা। তো যাই হোক, এরপর আমরা শহরের একজন বড় মোবাইল বিক্রেতাকে দেখতে পাই, যে কিনা পুরো চেন্নাই শহরে মোবাইল ফোন বিক্রি করত। সে তার কর্মচারীকে অর্ডার দেয় যেন পরের দিন সকাল হওয়ার আগেই সমস্ত নতুন অর্ডার করা মোবাইল ফোন তার দোকানে পৌঁছে যায়। এরপর আমরা একটি লরি দেখতে পাই, যার ভেতরে হাজার হাজার নতুন মোবাইল ফোন অন্য শহর থেকে এই চেন্নাই শহরে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে সমস্ত সেল ফোন যেন জীবন্ত হয়ে ওঠে, আর মুহূর্তের মধ্যেই তারা গাড়ির দরজা ভেঙে পাখির ঝাঁকের মতো আকাশে উড়ে চলে যায়। কিন্তু গুরু, খেলা এখানেই শেষ নয়। সেই দিন রাত্রে সেই ব্যবসায়ী কাজ শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু সে বুঝতেই পারেনি হাজার হাজার মোবাইল ফোন তাকে জলের ঢেউয়ের মতো ফলো করছে। রাত্রেবেলা ঘুম থেকে উঠে সে যা দেখতে পায়, সেই স্বপ্ন যেন ভয়ঙ্কর। পুরো বাড়ির মেঝে, দেওয়াল আর ছাদ অসংখ্য মোবাইল ফোনে ভর্তি হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে একটা পাখির ছবি। আর সেই ফোনগুলো যেন তাকে কিছুটা বলতে চাইছে, কিন্তু বলতে আর পারছে না। আর ঠিক পরের মুহূর্তেই সেই ফোনগুলো একসঙ্গে তার মুখের ভেতরে ঢুকে গিয়ে ব্লাস্ট হয়ে যায়, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুধু তাই নয়, কয়েকদিন পর আমরা এই শহরের মনোজ নামের আরেকজন বড় ব্যবসায়ীকে দেখতে পাই, যে কিনা হাই ফ্রিকোয়েন্সি মোবাইল টাওয়ার নিয়ে ব্যবসা করত। তো একদিন রাত্রে বাড়ি ফেরার সময় হঠাৎ রাস্তার মাঝে মোবাইল ফোন দিয়ে তৈরি বিশাল একটা টাওয়ার দেখতে পায়, কিন্তু মাত্র 1 সেকেন্ডের মধ্যেই সেটি আবার মিলিয়ে যায়। সে কিছু বুঝে উঠতে পারে না, আর ঠিক তখনই দেখতে পায় যে পুরো রাস্তা হাজার হাজার মোবাইল ফোনে ঢেকে গিয়েছে, আর সেইগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে তার দিকে ধেয়ে আসছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবার সেইগুলো হাওয়াতে মিলিয়ে যায়। ভয়ে আতঙ্কিত হয়ে মনোজ কাছের একটি জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়েও দেখতে পায় যে আশেপাশের প্রত্যেকটা গাছে অসংখ্য সেলফোন জড়িয়ে রয়েছে, আর প্রত্যেকটা ফোনের স্ক্রিনে আবারও সেই পাখির ছবি। আর তারপরেই হাজার হাজার মোবাইল ফোন একসঙ্গে তার শরীরকে পেঁচিয়ে ধরে আর নির্মমভাবে মেরে ফেলে। এরপর আমরা ডক্টর বশীকরণকে দেখতে পাই, যে কিনা তার অ্যাসিস্ট্যান্ট নীলাকে নিয়ে বহু পুরনো একটি কিপ্যাড ফোন বের করিয়ে নিয়ে আসে, আর তার ভেতরে একটি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়। প্ল্যানিং ছিল যদি এই ফোনটিও আকাশে উড়ে চলে যায়, তাহলে অন্তত তারা ট্র্যাকিং করতে পারবে। আর যখনই ডক্টর বশীকরণ তার গার্লফ্রেন্ডকে ফোন করে কল করতে যাবে, কিন্তু সেই আশঙ্কায় সত্যি হয়, ফোনটি মুহূর্তের মধ্যে আকাশে উড়ে চলে যায়। তবে এইবার ফোনটির ভেতরে জিপিএস ট্র্যাকার থাকায় তারা বুঝতে পেরে যায় যে সেই ফোনটি চেন্নাই শহরের কাছেই তিরুপতি নামের একটি গ্রামের দিকে গিয়ে থেমে আছে। এক মুহূর্ত দেরি না করে ডক্টর বশীকরণ নীলাকে সঙ্গে নিয়ে সেই গ্রামে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখতে পায় একদম অবিশ্বাস্য। নদীর ধারে হাজার হাজার মোবাইল ফোন আকাশে ভয়ঙ্করভাবে ঘুরে বেড়াচ্ছে, আর কিছুক্ষণ পর সেই ফোনগুলো একসঙ্গে জড়ো হয়ে বিশাল একটি বাজ পাখির পায়ের মতো তৈরি করে গ্রামের প্রত্যেকটা মোবাইল টাওয়ারকে ধ্বংস করছে। তো পরের দিন শহরের মিনিস্টার, সায়েন্টিস্ট, বড় বড় ব্যবসায়ী ম্যানদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিটিং বসানো হয়, যেখানে বলা হয় যে এই শহরের প্রত্যেকটা টাওয়ারকে কেন জানি না ভেঙে ফেলা হয়েছে। ডক্টর বশীকরণ বলে, যদি এই সিচুয়েশনকে আটকাতে হয়, তাহলে আমার বানানো সেই আইকনিক চিট্টি রোবটকে জীবন্ত করতে হবে, যেটাকে সরকারের ব্যান লাগিয়ে দিয়েছে। কিন্তু ধীরেন্দ্র নামের সেই ছেলে মিনিস্টারকে বলে যে সেই রোবটের জন্যই আগেরবার এত কিছু ঝামেলা হয়েছিল, বহু মানুষ মারা গিয়েছিল, তাই চিট্টিকে আবার জীবন্ত করা মানে সর্বনাশকে ডেকে আনা।
আর তোমরা যদি রোবটের ফার্স্ট পার্ট দেখে থাকো তাহলে সেই মুভিতে ডক্টর বোরাকে দেখানো হয়েছিল, যাকে রোবট মাথায় হাত বুলিয়ে মেরে ফেলেছিল। তো সেই বিজ্ঞানীর ছেলে হচ্ছে ধীরেন্দ্র, যে কিনা ডক্টর বশীকরণকে তার বাবার খুনি হিসেবে মনে করত। তো যাই হোক, এই সমস্ত কথা শুনে মিনিস্টার চিট্টিকে পুনরায় তৈরি করার কোনো পারমিশন দেয় না। তো এরপর আমরা একটি সিন দেখতে পাই যেখানে চেন্নাই শহরে নতুন করে আবার টাওয়ার লাগানো হয়েছিল, আর সেই টাওয়ারটিকে গার্ড দেওয়ার জন্য প্রায় অনেকগুলো আর্মি অফিসার একসঙ্গে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু হঠাৎই সেই সেলফোনগুলো সেখানে চলে আসে আর প্রত্যেকটা আর্মি অফিসারের গাড়িকে হাইজ্যাক করে নেয়, সমস্ত ক্রেনকে নিজের কবজাতে করে নেয় আর উল্টো পাল্টা গুলি চালিয়ে প্রত্যেকটা আর্মি অফিসারকে মেরে ফেলে। যে টাওয়ারটি তৈরি করা হচ্ছিল সেটা ভেঙে যায়, আর এইখানে আমরা একজন এমএলএ সাহেবকে দেখতে পাই যে কিনা ওই টাওয়ার লাগানোর পারমিশন দিয়েছিল। সে পুরো ভয়ে কাঁপতে থাকে, কারণ সে জানতো যে এই শহরে যারা ফোন বিক্রি করে, যারা ফোনের টাওয়ার লাগায়, প্রত্যেক মানুষগুলোকে সেই সেলফোনে মেরে ফেলেছে, আর হয়তো এইবার 3 নম্বর চান্স তার হতে পারে। তাই সমস্ত দরজা জানালা বন্ধ করে লোকটি ভয়ে ঘরের মধ্যে বসে থাকে। কিন্তু তখনই একটি সেলফোন জানালা ভেঙে রুমের মধ্যে চলে আসে, যেখানে সেই একই পাখির ছবি দেখা যায়, আর ফোনটি লোকটির মুখের ভেতরে ঢুকে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, আর তাকে দেখার জন্য হোম মিনিস্টার আসে, আর তার চোখের সামনেই সেই এমএলএ সাহেবের পেটের ভেতর থেকে ফোনটি বেরিয়ে যায় আর তার সামনে উঠতে থাকে, যেখানে সেই একই আবার পাখির ছবি দেখা যায়। ভয় পেয়ে মিনিস্টার ডক্টর বশীকরণকে ফোন করে বলে যে তোমার বানানো সেই চিট্টি রোবটকে তুমি আবার জীবন্ত করে দাও, যা পারমিশন দরকার আমি দেখে নেব। তো মিনিস্টারের কাছে পারমিশন পেয়ে ডক্টর বশীকরণ নীলাকে সঙ্গে নিয়ে বহু বছর ধরে বন্ধ হয়ে থাকা সেই আইকনিক চিট্টি রোবটটিকে আবার জীবন্ত করে দেয়। তো পরের দিন শহরের ওপর সেই সেলফোন দিয়ে তৈরি করা পাখির হামলা হয়, কিন্তু এইবার তাকে আটকানোর জন্য সেই রোবট চিট্টি চলে আসে। প্রায় অনেকক্ষণ ধরে পাখির সঙ্গে বিশাল বড় একটা ফাইট সিকোয়েন্স দেখানো হয়, আর কিছুক্ষণ পর সেই পাখি রোবটটিকে পুরো গিলে ফেলে। কিন্তু রোবট যে কিনা খুবই ইন্টেলিজেন্স, যার শরীরে ধাতব কাঁটার লাগানো আছে, সে পাখিটির পেট চিরে বেরিয়ে যায়। বুদ্ধি করে পাখিটিকে শহর থেকে দূরে একটি ফাঁকা জায়গায় নিয়ে চলে যায়, কিন্তু হঠাৎই তার চার্জ শেষ হয়ে যায়। চিট্টি দেখতে পায় যে কাছে একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল স্টেশন আছে, যার নিচে পাওয়ার বক্স লাগানো আছে, তাই সে পাওয়ার নিতে চলে যায়। কিন্তু তখনই পেছন থেকে সেই পাখি চলে আসে। কিন্তু অবাক কাণ্ড যে পাখিটি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের মধ্যে যেতে পারে না, আর এমনটা মনে হয় যেন কোনো অজানা শক্তি পাখিটিকে আটকে দিয়েছে। আর এই সমস্ত ঘটনা চিট্টি তার নিজের ক্যামেরা দিয়ে রেকর্ড করে নেয়। তো পরের দিন ল্যাবে গিয়ে রোবট যখন এই সমস্ত ঘটনার একটা ভিডিও ফুটেজ চালিয়ে দেখাচ্ছিল, তখন তারা দেখতে পায় যে পাখিটির ভেতরে কোনো এক মানুষের মুখের মতো দেখতে একটা শক্তি লুকিয়ে আছে, একটা ভয়ঙ্কর শয়তান। ডক্টর বশীকরণ বুঝতে পেরে যায় যে এটা আসলে কোনো মানুষের আত্মা, যে কিনা শহরের সমস্ত সেলফোনকে নিজের দিকে টেনে নিয়ে এই বিশাল দানবটিকে বানিয়েছে, যে কিনা সমস্ত টাওয়ারকে ধ্বংস করছে। আসলে পাখির ভেতরে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, আর ওই সিগন্যাল স্টেশন যেখান থেকে পজিটিভ এনার্জি আকাশের দিকে পাঠানো হয়, তো সেই এনার্জির সংস্পর্শে এসে পাখিটির অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সেই পাখিটি পজিটিভ এনার্জিকে সহ্য করতে পারে না। রোবটটি বলে যে প্রত্যেকটা মানুষের মধ্যে অরা আছে, প্রত্যেকটা মানুষের শরীর প্রোটন নিউট্রনের এনার্জি দিয়ে তৈরি হয়, আর যখন কোনো মানুষ মারা যায় তখন সেই এনার্জি নেগেটিভে কনভার্ট হয়ে যায়। তো এই সমস্ত ব্যাপারগুলো বুঝতে পেরে ডক্টর বশীকরণ তার 2 রোবটকে সঙ্গে নিয়ে একটা পজিটিভ এনার্জি সিগন্যাল মেশিন তৈরি করে, আর সেই মেশিনটিকে গাড়ির মধ্যে লাগিয়ে তিরুপতি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে সেই পাখির জন্ম হয়েছিল। তো সেখানে গিয়ে সিগন্যালটিকে চালু করতেই সেই দানব আবার জীবন্ত হয়ে যায়। অ্যান্ড এগেন এখানে আবার পাখির সঙ্গে রোবটের খুব সুন্দর একটা ফাইট সিকোয়েন্স দেখানো হয়, যেখানে ডক্টর বশীকরণ সিগন্যালটিকে পাঠিয়ে 100% করিয়ে পাখিটিকে নিজের বসে আনার চেষ্টা করছিল। আর কিছুক্ষণ পর সত্যি সত্যি পাখিটি ভেঙে পড়ে, কিন্তু তার ভেতর থেকে বেরিয়ে আসে এক মানবরূপী ভয়ানক দানব। চিট্টি তাকে বলে যে তুমি এমন করছো কেন, মানুষের সঙ্গে তোমার এত শত্রুতা কিসের? কিন্তু তখনই দানবটি কাছে একটা বাড়ির ভেতরে চলে যায়, আর এইখানে আমাদের ব্যাক স্টোরি দেখানো হয়। আসলে লোকটির নাম পক্ষী রঞ্জন, যে কিনা একজন প্রফেসর যার পাখি খুব পছন্দ। আর হ্যাঁ, এখানে পক্ষী রঞ্জনের ক্যারেক্টার প্লে করেছে আমাদের খিলাড়ি অক্ষয় কুমার জি। তো পক্ষী রঞ্জন বলে যে যখন আমার জন্ম হয়েছিল তখন পুরো শরীর অসাড় হয়েছিল, আমার মধ্যে কোনো প্রাণ ছিল না, কিন্তু তখনই একটি ছোট্ট পাখি এসে আমার বুকে ধাক্কা মেরে মেরে আমার প্রাণ বাঁচিয়েছিল। আর তখন থেকে কেন জানি না পাখি আমার প্রাণ। পাখিদের নিয়ে রিসার্চ করি, আর পাখি না থাকলে এই দুনিয়া কত বড় বিপদের মধ্যে পড়তে পারে সেই নিয়ে আমি কয়েকটা বইও লিখেছি। কিন্তু সময়ের সাথে সাথে সব যেন কেমন চেঞ্জ হয়ে যায়। শহরের প্রত্যেকটা মানুষ আধুনিক দুনিয়ার দিকে পা বাড়ায়, আর প্রত্যেকের হাতে হাতে সেলফোন, বাড়িতে কম্পিউটার, যার জন্য শহরে হাই ফ্রিকোয়েন্সি টাওয়ার লাগানো হয়, আর ওই টাওয়ারগুলোর জন্যই পাখিরা মারা যেতে শুরু করে। পক্ষী রঞ্জন সেই টাওয়ার লাগানো ব্যবসায়ী ম্যানকে গিয়ে হাত জোড়ো করে রিকোয়েস্ট করে, কিন্তু কোনো লাভ হয় না।
এরপর মোবাইল বিক্রি করার দোকানের সামনে গিয়ে প্রচার করে যে পাখিদেরকে বাঁচাতে হবে, কিন্তু কে শোনে কার কথা। এরপর আবার সেই এমএলএ সাহেবের কাছে যায়, কিন্তু কোনো লাভ হয় না। আর চোখের সামনে সমস্ত পাখি মারা যেতে শুরু করে। নিজের বাড়ির বাগানে সমস্ত মারা যাওয়া পাখিগুলোকে কবর দিয়ে দেয়। আর এই অপমান, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই টাওয়ারের উপর উঠে গিয়ে আত্মহত্যা করে নেয়। আর এইখানে আমরা দেখতে পাই যে মারা যাওয়ার পর তার শরীর থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। আর যে সমস্ত পাখিরা মারা গিয়েছিল তাদের আত্মাগুলো একসঙ্গে মিলে গিয়ে একটা হাই নেগেটিভ শয়তান তৈরি করে, যে কিনা এই শহরের সমস্ত সেলফোনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে বিশাল একটা দানব তৈরি করেছিল। পক্সি রঞ্জনের মাইন্ডসেট খুব ভালো ছিল, পরিবেশের প্রতি তার দায়িত্ব খুব ভালো ছিল, কিন্তু সেলফোনকে বন্ধ করে মানুষকে নির্মমভাবে মেরে ফেলা, এই ব্যাপারটা কিন্তু একদমই চিট্টি মেনে নিতে পারেনি। তো এইদিকে ততক্ষণে বশীকরণ সিগন্যাল চালু করে দেয়। আর বহুক্ষণ অপেক্ষার পর ফাইনালি সেই পাখির নেগেটিভ এনার্জি একটি ডিভাইসের মধ্যে বন্দী হয়ে যায়। ডক্টর বশীকরণ আর চিট্টির এই মহান কাজ দেখে পরের দিন একটি সেরিমনিতে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাকে সম্মান দেওয়া হয়। আর রোবটের ফেমাসিটি পুরো শহরে ছড়িয়ে যায়। কিন্তু ডক্টর বশীকরণের এই সাকসেস দেখে ধীরেন্দ্র একদমই সহ্য করতে পারে না। তাই সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ল্যাবে গিয়ে, যেখানে পাখির নেগেটিভ এনার্জি আত্মাকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল, সেটিকে চুরি করে নিয়ে আসে। আর ডক্টর বশীকরণের সেই হাইটেক বাসের মধ্যে কম্পিউটারের সঙ্গে লাগিয়ে আত্মাটিকে মুক্ত করে দেয়। আর তারপর যা হয় ভাই সাহাব, কল্পনার বাইরে। ডক্টর বশীকরণ নিজের বাড়িতেই ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎই ঘুম ভেঙে দেখতে পায় যে তার পুরো বাড়ি সেলফোনে ভরে গিয়েছে। আর সেই পক্ষীরাজ বিশাল চেহারা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই পাখির আত্মা ডক্টর বশীকরণের মধ্যে চলে আসে। তারপর ডক্টর বশীকরণ, যে কিনা এখন পাখিটির বসে আছে, পুরো শহরে হাঙ্গামা মাচিয়ে দেয়। যে সমস্ত মানুষ ফোনে কথা বলতো তাদেরকে ছাড়তো না। আর সেই দিন রাতে চিট্টির সঙ্গে খুব বড় একটা ফাইট দেখানো হয়, যেখানে চিট্টি কিছুই করতে পারে না, কারণ সেই পাখি তার মালিককেই এখন বসে করে নিয়েছিল। আর যদি তাকে মারতে হয় তাহলে সেই বশীকরণও মারা যেতে পারে। আর এইখানে পক্ষীরা চিট্টির হাত পা খুলে নেয় আর নীলাকে ধরে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে নীলা ভেঙে যাওয়া রোবটটিকে নিজের ল্যাবে নিয়ে আসে। আর সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়ার পর ডক্টর বশীকরণের ল্যাব থেকে 2.0 ভার্সনের একটা রেড চিপ বের করিয়ে তার মধ্যে লাগিয়ে দেয়। আর এইখানে আমরা দেখতে পাই যে সেই চিপটি একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে, আগের থেকে আরো বেশি পাওয়ারফুল, আগের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্স। তার মধ্যে যেন একটা কেমন একটা প্রেম ভাবনা কাজ করত। এরপরে নীলা আর চিট্টি দুইজনে মিলে ল্যাবের মধ্যে হাজার হাজার রোবট তৈরি করে তাদেরকে ট্রেনিং দেয় যে পাখির সঙ্গে কি করে লড়াই করতে হয়। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি যে এই 2.0 ভার্সনের রোবটের মধ্যে কিন্তু কোনো দয়া মায়া নেই। কে রোবট, কে মিনিস্টার, কে এমএলএ, কে ডক্টর বশীকরণ, সে কাউকে চেনে না। তার মূল উদ্দেশ্য শুধু সেই পাখিকে হারানো। এরপর সিনেমাটির একদম ক্লাইম্যাক্স সিন চলে আসে, যেখানে আমরা একটি স্টেডিয়ামকে দেখতে পাই, যেখানে প্রায় সবাই বসে খেলার মজা নিচ্ছিল। কিন্তু হঠাৎই সেখানে পক্ষীরঞ্জন চলে আসে আর প্রত্যেকের মোবাইল হাওয়াতে উড়িয়ে দেয়। সবার প্রথমে সেই ধীরেন্দ্র নামের সায়েন্টিস্ট, যে কিনা পক্ষীরঞ্জনকে দ্বিতীয়বার জীবন্ত করেছিল, কিন্তু পক্ষীরঞ্জন সেই বিজ্ঞানীকে সবার আগে বিজলি দিয়ে মেরে ফেলে। স্টেডিয়ামের সমস্ত রাস্তা বন্ধ করে দেয় যাতে কেউ বেরোতে না পারে। কিন্তু ঠিক তখনই এইখানে এন্ট্রি হয় রোবট 2.0। কিন্তু এইখানে রোবট একা ছিল না, তার সঙ্গে আরো হাজারো হাজারো রোবট সেই পাখির সঙ্গে লড়াই করার জন্য এসেছিল। অ্যান্ড এগেন এখানে দুজনের মধ্যে খুব জবরদস্ত একটা অ্যাকশন দেখানো হয়, পুরো মাথা খারাপ করে যাওয়ার মতো। আর দুইজনের সাইজ হঠাৎ করে বিশাল বড় দানবের মতো হয়ে যায়। সেই পক্ষীরাজের পাওয়ার এতটাই বেশি যে রোবটকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর রোবটের ব্যাটারি এখানে লো হয়ে যায়। রোবটের কাছে করার আর কিছুই থাকে না। আর যখনই পক্ষীরাজ সেই রোবটটিকে মারতে যাবে, ঠিক তখনই একটি ছোট্ট রোবট পাখির ওপরে বসে ঠিক তার পায়ের কাছে চলে আসে, যার জন্য পক্ষীরাজ তাকে মারতে পারে না, কারণ পক্ষীরাজ পাখিদেরকে খুবই ভালোবাসতো। আর যাই হয়ে যাক না কেন, সে কিন্তু কোনো পাখিকে কোনোদিনও মারতে পারবে না। এরপর আমরা দেখতে পাই যে সেখানে হাজার হাজার ছোট্ট ছোট্ট রোবট, যাদের ভার্সন 3.0, আর পাখিদের ওপর বসে পুরো পক্ষীরাজকে স্টেডিয়ামটিকে ঘিরে ফেলে। আসলে এই ছোট্ট রোবটগুলোকে চিট্টি আর নীলা দুজনে মিলেই তৈরি করেছিল। তো যাই হোক, পক্ষীরাজের কাছে আর করার কিছুই থাকে না, তাই সে বশীকরণের শরীরকে ছেড়ে দেয় আর তার আত্মা বাইরে বেরিয়ে যায়। তো ছোট্ট ছোট্ট রোবটগুলো পাখিদের ওপর বসে সেই নেগেটিভ এনার্জিকে শহর থেকে দূরে অন্য জায়গায় নিয়ে চলে যায়, যেখানে সেই পজিটিভ চার্জের সিগন্যাল লাগানো ছিল। আর যখনই পাখিটির আত্মা সেই সিগন্যালের মধ্যে চলে আসে আর বের হতে পারে না। আর এইদিকে চিট্টি সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি এতটাই বাড়িয়ে দেয় যে বিশাল পরিমাণে হাই ভোল্টেজে পাখিটির আত্মা হাওয়ার মধ্যে মিলিয়ে যায়। আর এইভাবেই শেষ হয়ে যায় সেলফোন দিয়ে তৈরি বিশাল এক দানবের কাহিনী। অ্যান্ড দ্য লাস্ট, নীলা আর চিট্টির খুব সুন্দর একটা রোমান্টিক ডান্স দেখতে পাই। আর এইরকমই একটি হ্যাপি এন্ডিং এর সাথে রোবট 2.0 ভার্সন সিনেমাটি শেষ হয়ে যায়।